লন্ডন বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ। সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নেতাদের বৈঠক। পত্রিকায় বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই চলবে বিচার, জানালো প্রসিকিউশন। জাতিসংঘ দলের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক। গুমের বিচারে হচ্ছে আইন। গাজীপুরে ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ, নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে অভিযোগ। হবিগঞ্জে চলন্ত বাসে পোশাক কর্মীকে ধর্ষণ, চালক আটক হলেও পলাতক হেলপার। হটস্পট বরগুনার ঘরে ঘরে ডেঙ্গু রোগী, এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে 17। সরকারি হাসপাতালে মিলছে না সব পরীক্ষা, যেতে হচ্ছে বেসরকারিতে, ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ। জনপথে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে ইসিকে দ্রুত বার্তা দিতে হবে সরকারকে। এদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যাশা তার। নির্বাচন সংস্কার বিচার সহ নানা বিষয়ে সম্প্রতি লন্ডনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান সংকট উত্তরণে এ বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন প্রায় সব মহলেই। ওই বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, জনগণের দ্রুত নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে। বাংলাদেশের মানুষের রোজার আগে নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া। এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আগামী জাতীয় নির্বাচন এবং ইউনূস তারেক বৈঠক নিয়ে আলোচনা করেন তারা। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচনের সময়সীমা নির্ধারণের পর দেশের পরিবেশ উন্নত হওয়ায় মানুষ ভোট দিতে আগ্রহী। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সিদ্ধান্ত এখন দ্রুত বাস্তবায়ন করতে হবে সরকারকে। লন্ডনের বৈঠকে বর্তমান সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা না হলেও সরকারের কার্যক্রমকে নির্বাচিত সংসদ অনুমোদন দেবে। কারো দায়মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। একই আলোচনায় যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা দেশের স্বার্থে সংকট মোকাবেলায় সরকারকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারা দুজনেই ভারতে পালিয়ে আছেন। পুলিশের এমন রিপোর্ট এবং চিফ প্রসিকিউটরের আবেদনে শেখ হাসিনা ও কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সোমবারও শেখ হাসিনার মামলা শুনানির দিনে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধীরে ধীরে মূল বিচারের দিকে এগোচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলা। 16 জুলাই থেকে 5 আগস্ট এই 3 সপ্তাহে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের মামলা এখন বিচার প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে রয়েছে। সোমবার পুলিশের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর। মঞ্জুর করেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটর বলছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও 24 জুনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। শেখ হাসিনা, কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেবে রাষ্ট্র। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের
রাস্তায় অগ্রসর হবেন। গত 1 জুন ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সোমবারও 2টি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। চিফ প্রসিকিউটর বলছেন, এসব বিষয় আমলে নিচ্ছে না প্রসিকিউশন। তাদের লক্ষ্য বিচার নিশ্চিত করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে। এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিভাবে শেখ হাসিনা 227 জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্বকে দেখাতে শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে এবং এর অধীন স্থায়ী কমিশন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘের গুম সম্পর্কিত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে একথা জানান তিনি। এ সময় বর্তমান গুম কমিশনের মেয়াদ বৃদ্ধির পরামর্শ দিয়েছে জাতিসংঘ দলটি। বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দল। সোমবার সকালে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দলটির সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, গুম সংক্রান্ত কমিশনের মেয়াদ বৃদ্ধি করা এবং নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে কারিগরি সহযোগিতা দিতে জাতিসংঘ দলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। গুম বিষয়ক যে কমিশনটা আছে ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা, ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। গুম বিষয়ক যে কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এর অধীন স্থায়ী কমিশন গঠনের চিন্তাভাবনা রয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাআল্লাহ করতে পারবো। বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে নিখোঁজ সনদ দেওয়ার বিষয়টিও আইনে যুক্ত করার পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে চাকরি দেওয়ার কথা বলে এটিএম বুথে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। এরপর থেকেই পলাতক রয়েছে সে। এদিকে হবিগঞ্জে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালক আটক হলেও পালিয়ে গেছে সহযোগী। চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই বুথের নিরাপত্তা কর্মী। রোববার গাজীপুর জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে যায় ভুক্তভোগী কিশোরী। তখন কারখানার গেটের পাশে থাকা একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মী বেশি বেতনে চাকরির কথা বলে মেয়েটিকে বুথের ভেতরে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। এদিকে রোববার রাতে বাসে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন এক গার্মেন্টস কর্মী। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্যে না নেমে সিলেটে পৌঁছে যান তিনি। পরে সেখান থেকে হবিগঞ্জে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে বাস চালক সাব্বির ও সহকারী লিটন। পরে চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। এই বিষয়ে কোনো গাফিলতি হবে না ইনশাআল্লাহ, এবং দৃষ্টান্ত কোনো শাস্তি যেটা হয় সেই ব্যবস্থা আমরা করছি। এদিকে রাজবাড়ীর পাংশায় 2 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার শিশুটির সার্বিক চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নারী ও শিশু নির্যাতন সহায়ক সেলের সমন্বয়ক ডক্টর রফিকুল ইসলাম শিশুটিকে দেখতে এসে এই বার্তা দেন। কনক আজাদ, সময় সংবাদ। দেশের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বরগুনায়, অথচ সদরের জেনারেল হাসপাতালেই নেই সব ধরনের পরীক্ষার ব্যবস্থা। এদিকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকে পরীক্ষা করে ভুল রিপোর্ট মিলছে বলে অভিযোগ রোগীদের। এমন অবস্থায় নিয়ন্ত্রণকারী দপ্তরকে উদ্যোগ নেওয়ার আহ্বান চিকিৎসকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার মরিয়ম। সেদিন তার রক্তে প্লাটিলেটের পরিমাণ ছিল ৬৭,০০০। পরের দিন স্থানীয় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে তার প্লাটিলেট দেখায় ২,৯৬,০০০, যা দেখে অবাক হন চিকিৎসক। পরে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে রিপোর্টে প্লাটিলেট দেখায় ৫৪,০০০। এর আগে গত ১১ জুন তানিয়া নামের ১০ বছর বয়সী এক শিশুকে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার থেকে ১৮,৯৫,০০০ প্লাটিলেটের একটি রিপোর্ট দেয়া হয়। সেটিও ধরা পড়ে চিকিৎসকের চোখে। এই রিপোর্ট দেখে বলছে এটা ভুল রিপোর্ট দিচ্ছে, এখন এটা দেখে হবে না, এখন অন্য টেস্ট দিচ্ছে, এটা করে নতুন করে করবে। আমার মায়ের যাতে কিছু হয়ে যাইতে, আজকে কি হয়ে যাইতে বল। এসআরটা ওইখানে হাতে লেখা লাগে, তো ওইটিসি কম্পিউটার একটা ওই যেটা দিয়ে ক্লিক দেয় ওইটা ওইখানে ক্লিকের ওই আরটিএস এরটা ওইখানে বসে গেছে, একটা আট বেশি হয়ে গেছে ওইখানে শুধু। রোগী ও তার স্বজনদের অভিযোগ, ডেঙ্গু সংশ্লিষ্ট সব ধরনের টেস্ট জেনারেল হাসপাতালে চালু না থাকায় বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে তাদের। মানহীন এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। পাশাপাশি ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। বাহির থেকে করছি যে ক্লিনিকগুলো আসলে মানহীন ক্লিনিক, একুরেট ভাবে আসে না, টাকা বেশি নিতে আছে, পেশেন্টরা তো সাধারণ হয়রানির ভিতরেই আছে। বেসরকারি ক্লিনিকগুলোতে যেটা করে যে ওরা অনেক সময় টেস্ট সঠিক না আসলেও আন্দাজে একটা কিছু লিখে দেয়। চিকিৎসকরা বলছেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মানোন্নয়নে নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নিতে হবে। আর শিগগিরই জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সব পরীক্ষা চালুর আশ্বাস তত্ত্বাবধায়কের। অনেক বেশি চেঞ্জ যখন আসে তখনই আমার একটা টেনশন হয় যে ঠিক আছে, এত বেশি চেঞ্জ কেন হলো, আমরা আরেকটা জায়গা থেকে রিপিট করি। তো মান উন্নয়নের অবশ্যই সুযোগ আছে। এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ব্যাপারটা একটু দেখার। যদি এরকম উল্টাপাল্টা রিপোর্ট হয়, ক্লিনিকের মান নিয়ে অবশ্যই প্রশ্ন জাগে এবং এইভাবে তো ট্রিটমেন্ট করাও ডাক্তারদের জন্য বিপজ্জনক। আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ অনেকগুলো টেস্ট এখানে শুরু করে দিব। এরই মধ্যে বরগুনাকে দেশের ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। জনপদের সময় আরও থাকছে। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারের উৎসবে জেলেরা ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ সহ নানা প্রজাতির মাছ। বাজারে সরবরাহ বাড়ায় কমেছে দাম, স্বস্তিতে ক্রেতা। মুন্সিগঞ্জের নোঙর করা লঞ্চ থেকে পা পিছলে নদীতে পড়ে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার রাতে এমভি ফারহান ৩ লঞ্চে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মনপুরা থেকে লোকমান হোসেন, তার স্ত্রী ও 2 চাচাতো ভাই ঢাকার উদ্দেশ্যে লঞ্চে ওঠেন। পথে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে সফর সঙ্গী সোহেলকে নামিয়ে দিতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান লোকমান। মুহূর্তেই তলিয়ে যান পানিতে। তাৎক্ষণিক 999 কল করার পর ভোর থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে যোগ দেয় বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশ। সমুদ্রে 58 দিন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেদের জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। এতে পটুয়াখালীর পাইকারি বাজারগুলোতে বেড়েছে মাছের সরবরাহ। প্রকারভেদে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে দাম। স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেনের বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর পাইকারি আড়তে হাক ডাকে বিক্রি হচ্ছে মাছ। সরবরাহ ভালো থাকায় কম দামে মাছ কিনতে পারছেন ক্রেতারা। সব প্রজাতির মাছের প্রজনন নির্বিঘ্ন করতে সমুদ্রে 58 দিনে নিষেধাজ্ঞা দেয় সরকার। গত 11 জুন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলের জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। এতে পাইকারি বাজারগুলোতে বেড়েছে মাছের সরবরাহ। ফলে সমুদ্রের পাশাপাশি নদী ও চাষের মাছে 20 থেকে 30 টাকা পর্যন্ত দর কমেছে। পাঙ্গাস বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজিতে। এছাড়া তেলাপিয়া 230, শিং 450, পোমা 350 থেকে 400, তুলার ডাড়ি 380 টাকা। আর ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা। অবরোধ ছিল 58 দিন, 58 দিনের পরে এখন মাছ সবাই আসতেছে এবং মোটামুটি মানুষ কিনে স্বস্তি পাচ্ছে এবং যে কোনো সবাই কিনতে পারতেছে। এখন পর্যন্ত সাগরের মাছ যথেষ্ট মাঠে আসেনি। এখনো চাষের মাছের দিকে আমাদেরকে কিছুটা ঝুঁকতে হচ্ছে। তবে কিছু মাছ আসে, সে কারণে চাষের মাছের দাম দিনে দিনে একটু কমছে। আড়তদাররা বলছেন, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা এখনো ঘাটে ফেরেননি। জেলেরা মাছ নিয়ে ঘাটে ফিরলে দর আরো কমবে। জেলেরা এখনো সমুদ্র থেকে আসে নাই পর্যাপ্ত পরিমাণ, মাছ আসলে দামও কমবে। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত হেতালিয়া বাদ ঘাটের পাইকারি মাছ আড়তে প্রতিদিন 20 থেকে 25 লাখ টাকার বেচা কেনা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। বর্ষা এলেই জমে ওঠে ঝালকাঠির 8 ঘরের নৌকার হাট। পিরোজপুর এবং বরিশালের ব্যবসায়ীরাও নিজেদের তৈরি নৌকা নিয়ে আসেন এই হাটে।
পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। রাস্তার দুই পাশে সাজানো নৌকার এ চিত্র বলে দিচ্ছে প্রকৃতিতে শুরু হয়েছে বর্ষার আগমন। চিরচেনা ঐতিহ্যের অংশ হিসেবে জমে উঠেছে নৌকার হাট। হাঁকডাকে বিক্রি হচ্ছে ছোট বড় ডিঙি নৌকা। ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালে সারা বছরই চাহিদা রয়েছে নৌকার। ধান কাটতে যাওয়া নৌকা আমাদের সবসময় জন্য প্রয়োজন। একটা 5,000, 7,000, 2,000, 3,000। নৌকার কারিগরদের ক্ষুদ্র ঋণ ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা বিসিক কর্মকর্তা। কারিগরদেরকে বেসিক আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর। এছাড়াও ওনারা যদি কোনো কারিগরি সহায়তা প্রয়োজন মনে করে এবং বেসিকের সহায়তা চায়, বেসিক তাদেরকে সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আটঘরের এ নৌকার হাট থেকে পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠির 10,000 মানুষের জীবিকা নির্বাহ হয়। সময় সংবাদ, ঝালকাঠি। জনপথের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লন্ডনে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ, সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নেতাদের বৈঠক। পত্রিকায় বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলবে বিচার, জানালো প্রসিকিউশন। জাতিসংঘ দলের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক, গুমের বিচারে হচ্ছে আইন। এবং গাজীপুরে ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ, নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে অভিযোগ। হবিগঞ্জে চলন্ত বাসে পোশাক কর্মীকে ধর্ষণ, চালক আটক হলেও পলাতক হেলপার। এই ছিল জনপথের সময়, সঙ্গে থাকুন সময়।